Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন কাকিমা এক রহস্যময়ী নারী চরিত্র, যার গল্প কোনো এক বৃষ্টি ভেজা রাতে শুনেছিলাম বান্ধবী শিবাদ্রিতার মুখে। শোনার পর এটুকু ভাবতে ভালো লেগেছিল যে এমন করেও কেউ নিজের ভালোবাসার মানুষকে জীবিত রাখতে পারে। কিন্তু ভালো লাগেনি নতুন কাকিমার জীবনের অন্তিমটা, যা আমার কাছে আজও রহস্য হয়ে থেকে গেছে। হয়তো উনি রহস্যময়ের নারী চরিত্র বলেই। তাহলে আসি শিবাদ্রিতার বলা তার নতুন কাকি শাশুড়ি বা নতুন কাকিমার গল্পে। আমাদেরই বন্ধু অঙ্কুশকে ভালোবেসে বিয়ে করে শিবাদ্রিতা। কলকাতার মানিকতলা এলাকায় ওর শ্বশুরদের বর্ষ পুরনো চৌধুরী বাড়িটাতে পা রেখেছিল একরাশ স্বপ্ন চোখে নিয়ে। চৌধুরী বাড়ির বড় কর্তা আনন্দ শঙ্কর চৌধুরীর একমাত্র ছেলে হল অঙ্কুশ। অঙ্কুশের বউ হয়ে চৌধুরী বাড়িতে পা রাখার সাথে সাথে একটা বিষয় খুব ভালো করে শিবাদ্রিতার চোখে পড়েছিল। বাড়িটির 25 জন সদস্য, আর সেই সদস্যরা সকলে মিলেমিশে থাকলেও কেবল একজন ওই পরিবারের সকলের থেকে নিজেকে আলাদা করে রেখেছিল। সে আর কেউ নয়, অঙ্কুশের নতুন কাকিমা, নাম রজনী। অঙ্কুশ আর চৌধুরী পরিবারের নতুন প্রজন্মের সকলের কাছে রজনী নতুন কাকিমা নামেই সম্বোধিত হলেও সম্পর্কের নিরিখে অঙ্কুশের ছোট কাকার স্ত্রী ছিলেন রজনী। ছোট কাকাকে ওরা নতুন কাকা বলে ডাকত। অঙ্কুশের পরিবার সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ওর বাবারা 3 ভাই এবং তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ওদের চৌধুরী বাড়িটা কলকাতা শহরের বুকে যে হাতে গোনা 2-1টা একান্নবর্তী পরিবার আজকের দিনে থাকলেও থাকতে পারে, তাদের থেকে সম্পূর্ণ আলাদা তা বলা যেতেই পারে। কারণ ওদের পরিবারের একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা ছিল অকৃত্রিম, দেখনদারি ছিল না বললেই চলে। অবশ্য এই কথাগুলো অঙ্কুশের মুখে একসময় শোনা শিবাদ্রিতার। বিয়ের কয়েকদিনের মধ্যেই শিবাদ্রিতা ভালো মতো বুঝে গিয়েছিল যে পরিবার নিয়ে অঙ্কুশের এত বক্তব্য ছিল, আসলে সেই পরিবারের ভিতটাই ছিল ঘুণ ধরা। কেউ কারো প্রতি ভালোবাসা তো দূরের কথা, সামান্য শ্রদ্ধাটুকুরও অভাব ছিল। মনে মনে হেসেছিল শিবাদ্রিতা অঙ্কুশের অতীতে কোনো এক সময় বলে যাওয়াই কথাগুলো ভাবতে গিয়ে। সাথে খানিকটা কষ্টও হয়েছিল, অন্য কারোর জন্য নয়, কেবল নতুন কাকিমা রজনীর জন্য। যে মানুষটিকে প্রথম দর্শনেই ভীষণ রকমের ভালো লেগে গিয়েছিল শিবাদ্রিতার, সে নতুন কাকিমার অপরূপ সৌন্দর্যের জন্য নয়, ভালো লেগেছিল যে এমন ব্যক্তিত্বময়ী নারী এর আগে সে কখনো দেখেনি। বিয়ের আগে অঙ্কুশের কাছে পরিবারের সকলের সম্পর্কে অল্প বিস্তর শুনলেও একবারের জন্য নতুন কাকিমার বিষয় কিন্তু কোনো কথা অঙ্কুশ কখনো বলেনি। কিন্তু কেন? তার উত্তর পেয়েছিল অনেক পরে শিবাদ্রিতা। শ্বশুরবাড়িতে প্রথম পা দেওয়ার পর বাড়ির বড়দের সকলের আশীর্বাদ নিতে গিয়ে সবার শেষে যার স্নেহপূর্ণ হাতের স্পর্শ শিবাদ্রিতার মাথা ছুঁয়ে গিয়েছিল, তিনি হলেন অঙ্কুশের নতুন কাকিমা। তার সাথে প্রথম পরিচয়টা চৌধুরী বাড়িতে। নতুন বউ হয়ে আসা শিবাদ্রিতার সাথে কেউ কিন্তু করিয়ে দেয়নি, বরং নতুন কাকিমা নিজেই তার কাছে এসে একটা ছোট গয়নার বাক্স থেকে খুলে একজোড়া কানের ঝুমকো শিবাদ্রিতার হাতে দিয়ে বলে উঠেছিলেন, আমি অঙ্কুশের নতুন কাকিমা,
আমার সাথে তোমাকে এই বাড়িতে কেউ পরিচয় করিয়ে দেবে না, কারণ এই বাড়ির আর 5টা বইয়ের মধ্যে যে আমি পড়ি না, তাই আমি নিজেই তোমার সঙ্গে আলাপ করতে এলাম। শুনলাম তোমার নাম শিবাদ্রিতা, ভারী মিষ্টি নাম। বয়স কত হবে? আন্দাজ 40। দীর্ঘাঙ্গী, দীঘল কালো চুল, সুন্দর সুগঠিত দেহ, সর্বোপরি কালো শরীরের মধ্যেও যে এত লাবণ্য লুকিয়ে থাকতে পারে সেটা নতুন কাকিমাকে না দেখলে হয়তো ভাবতেই পারত না শিবাদ্রিতা। টুকটুকে লাল বেনারসি শাড়ি আর সীমন্ত রাঙা লাল সিঁদুরের ছোঁয়া ওই নারীকে যেন রূপকথার কোনো চরিত্র বলে মনে হয়েছিল সেই মুহূর্তে। শিবাদ্রিতা পায়ে হাত দিয়ে নমস্কার করতে গেলে নতুন কাকিমা হাতটা ধরে ফেলে বলে উঠেছিলেন, আরে ও মা, এ কি প্রণাম করছিস কেন? তোর স্থান আমার পায়ে নয় রে, আমার বুকে। স্বামী সোহাগী হয়ে থাক। স্বামীর সোহাগ পাওয়া কপালের দরকার, সবাই তো আর পায় না, তুই যেন পাস। ব্যাস ওইটুকুই। নতুন কাকিমা এরপর চলে গিয়েছিলেন দ্রুত। এরপর বেশ কয়েকদিন শিবাদ্রিতার সাথে দেখা হয়নি আর নতুন কাকিমার, কারণ তিনি প্রয়োজন ছাড়া নিচে নামতেন না। অপরদিকে নতুন কাকিমার সাথে আলাপ করার অনুমতিও ছিল না তার। দিরাগমন থেকে ফিরে আসার পর শিবাদ্রিতার জানার আকাঙ্ক্ষা বেড়েছিল নতুন কাকিমা সম্পর্কে। কৌতূহল আর দমন করতে না পেরে ছাদের চিলে কোঠা ঘরটায় উপস্থিত হয়েছিল একদিন, কারণ নতুন কাকিমা চৌধুরী বাড়ির 3 তলার ছাদের দক্ষিণ কোণের চিলেকোঠায় থাকতেন, পরিবারের সকলের থেকে আলাদা হয়ে, একেবারে নিঃসঙ্গ জীবনে। কারণটা যদিও জানা নেই। চৌধুরী বাড়ির অন্য সকল সদস্য, যেমন অঙ্কুশের বাবা মা কাকা কাকিমা, বাড়ির সকলের থেকে এই নতুন কাকিমাকেই বেশি ভালো লেগেছিল শিবাদ্রিতার। তাই হয়তো তার প্রতি শ্বশুর বাড়ির সকলের বিরূপ মনোভাব মোটেও ভালো লাগেনি তার। নতুন কাকিমার কথা উঠলেই সকলেই মুখ বেঁকাত, যেন এই পরিবারের সবচাইতে বড় আপদ হল নতুন কাকিমা। আর তাতেই হয়তো নতুন কাকিমাকে জানার আকাঙ্ক্ষাটা বেড়ে গিয়েছিল শিবাদ্রিতার। কেন তার প্রতি সকলের মনে এতটা ঘৃণা, সেটা মুখে না বললেও তাকে জানতেই হবে। নতুন কাকিমাকে নিয়ে কৌতূহলটা শিবাদ্রিতার প্রথম দিন থেকেই ছিল, আর সেজন্যই বারবার অঙ্কুশকে প্রশ্ন করেছে সে। অঙ্কুশ তার মৌনতা ভেঙে নতুন কাকিমার সম্পর্কে তেমন কিছু জানাতে চায়নি, শুধু কয়েকটি কথা ছাড়া। তুমি আর যাই প্রশ্ন করো, নতুন কাকিমাকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করো না শিবাদ্রিতা। নতুন কাকিমাকে কেন পরিবারে একঘর করা হয়েছে তার সদুত্তর আমার পক্ষে দেওয়াটা সম্ভব নয়। শুধু একটা কথা বলবো, নতুন কাকিমা মানুষ নয়, উনি একজন ডাইনি। নিজের সুখটুকু ছাড়া উনি কিচ্ছু বোঝেন না। ওনাকে বাড়ির সবাই রীতিমতো ঘৃণা করে। শিউরে উঠেছিল শিবাদ্রিতার শরীর। কি বলছে অঙ্কুশ? একটা জলজ্যান্ত মানুষকে বলছে সে মানুষ নয়, ডাইনি। আজকের যুগে দাঁড়িয়ে অঙ্কুশ ওনাকে ডাইনি বলছে। কিন্তু কেন কেন এত ঘৃণা অঙ্কুশের পরিবারের মনের মধ্যে জমা হয়ে রয়েছে নতুন কাকিমার প্রতি? প্রশ্নগুলো মনের মধ্যে থেকে গিয়েছিল শিবাদ্রিতার, যার সবটা না হলেও কিছুটা উত্তর শাশুড়ি মা কল্যাণী দেবীর থেকে পেয়েছিল। একদিন দুপুরবেলা অঙ্কুশ আর শিবাদ্রিতার ঘরে আসেন শাশুড়ি মা কল্যাণী দেবী। এই কয়েকদিনে শিবাদ্রিতা এটুকু চিনেছিল তার শাশুড়ি মাকে। উনি বেশ রাশভারী স্বভাবের মানুষ, বড় একটা কারো ঘরে যান না। বাড়ির অন্যান্যদের যেমন একে অপরের ঘরে গিয়ে কথা বলা চলে দীর্ঘ সময় ধরে, ইনি তার উল্টো। সারাদিনের কাজ সেরে অবসরে নিজের ঘরে টিভি চালিয়ে সিরিয়াল দেখেন কিংবা গল্পের বইয়ের পাতায় ডুবে থাকেন। শাশুড়িমাকে মনে মনে যথেষ্ট শ্রদ্ধা করে শিবাদ্রিতা। বিশেষ করে তার সাহিত্য অনুরাগ প্রশংসনীয়, কারণ শিবাদ্রিতা নিজেও ভীষণ রকমের সাহিত্যপ্রেমী। কিন্তু সেদিন ব্যতিক্রম ঘটে। তার ঘরে শাশুড়িমা কল্যাণী দেবী ঢুকে আসেন, আর সেটা দেখে বেশ অবাক হয়ে তড়িঘড়ি এগিয়ে এসে বলে ওঠে শিবাদ্রিতা, আরে মা, আপনি আমাকে তো আপনি ডাকতেই পারতেন নিজের ঘরে। আপনি বাতের ব্যথা এত কষ্ট পান, তা সত্ত্বেও। না না, কষ্ট আবার কিসের? তোমাদের ঘরে আসতে আমার কোনো কষ্ট নেই। এটা আমার ছেলে বৌমার ঘর, সেই ঘরে আসতে আমার আবার কষ্ট হবে? হ্যাঁ,
আচ্ছা চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, সেগুলো সেরে নি। আচ্ছা, ঘরের দরজাটা না দিয়ে দাও, বুঝলে? আসলে কি বলো তো, 5 ভূতের বাড়ি তো, কে কখন আড়ি পাতে কে জানে। শিবাদ্রিতা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে শাশুড়ি মায়ের দিকে একটি চেয়ার এগিয়ে দিয়ে নিজে বিছানার কোণে দাঁড়িয়ে কিছু সময় নীরব থেকে বলে ওঠে, আপনি আপনি আমাকে কি বলতে এসেছেন মা? হ্যাঁ, বলতে এসেছি, আবার বলতে পারো সাবধানও করতে এসেছি। তুমি নতুন কাকিমা মানে রজনীকে ঠিকমতো চেনো না, অথচ তাকে নিয়ে বড্ড বেশি কৌতূহলী হয়ে পড়েছ। তোমার এই কৌতূহলের কথা শুধুমাত্র আমি না, এ বাড়ির সকলেই জানে। এটা মোটেও ভালো কথা নয় বৌমা। রজনীকে নিয়ে তোমার এত কৌতূহল, তোমার শ্বশুর তো বটেই, এ বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ পছন্দ করবে না, আর অঙ্কুশও করবে বলে মনে হয় না। তাই ও যেমন আছে থাকুক, তুমি তোমার মতো থাকো। ওর সম্পর্কে তোমার তো কিছু জানার দরকার নেই। তুমি জেনে কি বা করবে বলো? ওর যেমন ভাগ্য, ওর তেমনটাই হয়েছে। তাই ওর বিষয়ে এত জানতে যেও না। আমার এটাই তোমার কাছে বলতে আসা। কিন্তু কেন মা? উনিও তো এবাড়ির একজন সদস্য, অথচ উনি একা থাকেন, এবাড়ির কারোর সাথে ওনার কোনো সম্পর্ক নেই। বাড়িতে এত ঘর থাকতে উনি থাকেন চিলে কোঠায়। কেন তার প্রতি আপনাদের এই বিরূপ মনোভাব? এইসব জানতে কৌতূহল আমার জাগবে, এটাই তো স্বাভাবিক মা। তুমি আমার ছেলের বউ, তোমার উদ্দেশ্যে কেউ আঙুল তুলুক আমি তো সেটা চাইবো না বৌমা। রজনীকে নিয়ে তোমার এত প্রশ্ন এবাড়ির কেউ ভালো চোখে নেবে না। তাছাড়া তোমাকে অঙ্কুশ কি কিছুই বলেনি? ওদের নতুন কাকা তো মারা গিয়েছে, অবশ্য ডেড বডি আমরা কেউই দেখিনি। ও হঠাৎ করে একদিন কোথায় বেশ চলে যায়, 2 দিন বাদে ওর মৃত্যু সংবাদ পাই আমরা। কিন্তু রজনী সেটা মানতে নারাজ। ওর বিশ্বাস ওর স্বামী বেঁচে আছে, ওর সাথেই আছে। রোজ রাতে নাকি সে ওর কাছে আসে, তাই তো ওকে এ বাড়িতে কেউই মানুষ ভাবে না, মনে করে ওর মধ্যে প্রেতাত্মা ভর করেছে। ও ডাইনি, একটা বিধবা মেয়ে মানুষ দিনের পর দিনে ও স্ত্রী সেজে ঘুরে বেড়ায়, বলে নাকি ওর স্বামী বেঁচে আছে। এটা কি এই পরিবারের পক্ষে মঙ্গল হচ্ছে বলে মনে করো? আমরা কেউ সেটা মনে করতে পারি না গো, কেউ মেনে নিতে পারি না। কি করে বা আমরা ওকে মেনে নেব বলো? ওর মুখ দেখলেই অযাত্রা হয়। আমার তো মনে হয় এক বিধবা মেয়ে মানুষ শুধুমাত্র মিথ্যাচার করে যাচ্ছে। তাই ওকে যে যাই ভাবুক না কেন, ডাইনি ভাবুক আর পাগলি ভাবুক, কিন্তু আমার তো মনে হয় ওর সবই অভিনয়। সেজে গুজে জীবন কাটাবে, বৈধব্যের সাজ সাজবে না, এটাই ওর আসল উদ্দেশ্য। কিন্তু মা, আপনারাই বা কেন ধরে নিচ্ছেন যে নতুন কাকা মারা গিয়েছেন? আপনি তো বলছেন নতুন কাকার বডি পাওয়া যায়নি, তাহলে তার মৃত্যু হয়েছে তার প্রমাণ কি? ওনার মতোই বিশ্বাস রাখুন না যে নতুন কাকা ফিরে আসবেন। হয়তো হয়তো ওনার বিশ্বাস একদিন সত্যি হলেও হতে পারে। না না না, কখনো সত্যি হবে না। নতুন ঠাকুরপো আর কোনোদিনও ফিরে আসবে না। ও একটা মিথ্যে বিশ্বাস নিয়ে বেঁচে আছে, বা বলতে পারো ইচ্ছে করেই মিথ্যেটাকে সত্য বলে চালিয়ে আসছে। আমরা তো আর ওর মতো পাগল সেজে থাকতে পারবো না। যে মারা গিয়েছে সে কখনোই ফিরে আসতে পারে না। বিস্মিত হল শিবাদ্রিতা। বেশ কিছু সময় তাকিয়ে রইল কল্যাণী দেবীর মুখের দিকে। ভেবে পেল না যে ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়নি, যার তাকে শুধু অনুমানের উপর ভিত্তি করে ইনি এত নিশ্চিত হচ্ছেন কি করে যে নতুন কাকা জীবিত নেই। আশ্চর্য। অবশ্য এর উত্তর অনেক পরে পেয়েছিল শিবাদ্রিতা। রাত তখন অনেকটাই। সেদিন ছিল শিবাদ্রিতার সেজ কাকা শ্বশুরের মেয়ে পামেলার জন্মদিন। সেই উপলক্ষে সে সকল আত্মীয় পরিজন বা বন্ধুরা আমন্ত্রিত হয়ে এসেছিল। সকলেই প্রায় চলে গিয়েছিল রাতের দিকে। চৌধুরী বাড়ির 25 জন সদস্য নিয়ে গঠিত শিবাদ্রিতার শ্বশুর বাড়ির সকলেই প্রায় ঘুমিয়ে পড়েছিল। অঙ্কুশের স্বভাব রাতের অনেকটা সময় জেগে অফিসের কাজ করা, কিন্তু সে রাতে বোনের জন্মদিনের ধকল কাটিয়ে আর শরীর দেয়নি তার।
বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল অঙ্কুশ। বলা যায় নতুন কাকিমাকে জানতে এরপর থেকে এমন রাতগুলোকেই বেছে নিয়েছিল শিবাদ্রিতা। কারণ এই একটিমাত্র সময় ছিল যখন চৌধুরী বাড়ির সদস্যরা কেউ কারো খবর খুব একটা রাখত না। যে যার ঘরের দরজা বন্ধ করে দিত রাত 9টায় ডিনার সেরে। এদিকে শিবাদ্রিতা এই কয়েকটা দিন ধরে শাশুড়ি মা কল্যাণী দেবী বা বাড়ির আর সকলের থেকে নতুন কাকিমা সম্পর্কে যা যা শুনে আসছিল, তাতে নতুন কাকিমার প্রতি এদের সকলের বিরূপ মনোভাবেরই পরিচয় পেয়েছিল, যেটা শিবাদ্রিতার মোটেও ভালো লাগত না। তাই সে নিজেই নতুন কাকিমার সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যতটুকু নতুন কাকিমাকে সে দেখেছে বা তার কথাগুলি শুনেছে, তাকে বেশ সহজ, স্পষ্টবাদী আর ব্যক্তিত্বময় বলেই মনে হয়েছে। এমন মানুষের সাথে তার মতো অকপট খোলা মনে মেয়ে আলাপ করতে আগ্রহী হবে না, সেটা কি হয়? কিন্তু সমস্যা হলো কোন অজুহাতে নতুন কাকিমার সামনে গিয়ে দাঁড়াবে সে? পামেলার জন্মদিনে আনা মিষ্টি বা কেক যার কিছুই নতুন কাকিমাকে দেওয়া হয়নি। রোজকার মতো লক্ষ্মী ঝিকে দেখেছে রাতে রুটি আর তরকারি সময় করে দিয়ে চলে গেছে নতুন কাকিমাকে। বাড়িতে আসা ভালো খাবার, মিষ্টি কোনোটাই নতুন কাকিমার জন্য পাঠানো হয়নি। মোটামুটি বিষয়টা জেনে গিয়েছিল এই কদিনে শিবাদ্রিতা, কারণ সে দেখেছিল তার বিয়েতে পাঠানো তত্ত্বের মিষ্টির একটিও নতুন কাকিমার জন্য পাঠানো হয়নি। তাই এই সুযোগ নতুন কাকিমার জন্য তখনই ফ্রিজ খুলে খানিকটা কেক আর মিষ্টি একটা প্লেটে নিয়ে শিবাদ্রিতা হাজির হলো ছাদে। ছাদের দক্ষিণ কোণে চিলেকোঠা ঘরটায় শীত গ্রীষ্ম সব ঋতুকে শরীরে সয়ে নিয়ে, বা বলতে গেলে বলা যায় এবারের বড়দের কঠোর নির্দেশে একান্ত বাধ্য হয়ে প্রায় 12 বছরের বেশি সময় ধরে একাকী কাটিয়ে আসছেন নতুন কাকিমা। সেটা সে শুনেছে মেজ কাকি শাশুড়ির মুখে কোনো এক সময়। সাথে শিবাদ্রিতার মনে অনেক প্রশ্ন জেগেছিল। একজন মহিলা এত বছর ধরে তার শ্বশুর বাড়িতে পড়ে আছে এত কষ্ট সহ্য করে, কারণ তার স্বামী বিয়ে করে নিয়ে এনে তুলেছিলেন এই বাড়িতেই। তারপর বিয়ে 2 বছরের মাথায় স্বামীর হঠাৎ করে কোথাও চলে যাওয়া বা অকাল মৃত্যুর খবর, তারপর নিজেকে চিলেকোঠা ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলা, এসবটাই কেমন যেন অদ্ভুত লেগেছিল শিবাদ্রিতার কাছে। নতুন কাকা এই চৌধুরী পরিবারের ছোট ছেলে। হঠাৎ করে তার অন্তর্ধান, 2 দিন বাদে তার মৃত্যুর খবর। বডি না পাওয়া গেলেও কিছু প্রমাণ পাওয়া যায় যাতে সকলেই নিশ্চিত হয় নতুন কাকা আর বেঁচে নেই। যদি থাকতেন ফিরে আসতেন। এই সহজ বিষয়টা সকলে মেনে নিলেও নতুন কাকিমা মানেননি। বলে উঠেছিলেন, ও আছে তো, আমার সাথেই আছে, ওর জন্যই তো আমি বেঁচে আছি। আমার মাথায় সিঁদুর তো আমি ওর জন্যই পরি। ও আজও বেঁচে আছে, তোমরা দেখতে পাও না, কিন্তু বিশ্বাস করো ও আমার সাথেই আছে, আর আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার সাথেই থাকবে। ওর মৃত্যু হয়েছে আমি এটা বিশ্বাস করি না, তোমরা মিথ্যে বলছো। মেজ কাকি শাশুড়ির মুখে নতুন কাকিমা সম্পর্কে এই কথাগুলো শুনে কৌতূহল যেন আরও বেড়ে গিয়েছিল শিবাদ্রিতার। তৎক্ষণাৎ প্রশ্ন করেছিল, আচ্ছা মেজ কাকিমা, এটা তো ঠিক, যার মৃতদেহ দেখোনি তাকে মৃত বলে মেনে নেওয়া কি সত্যিই যায়? তুমি মেনে নিলেও নতুন কাকিমা তার স্ত্রী, সে কি করে মেনে নেবে বলো তো? মেজ কাকি শাশুড়ি অসীমা দেবী পরিষ্কার করেছিলেন বিষয়টা কিছু সময় বাদেই। শিবাদ্রিতার চিন্তান্বিত মুখের দিকে তাকিয়ে তিনি বলে উঠেছিলেন, তাহলে তোকে একটা সত্যি কথা বলি, তোদের নতুন কাকা আর বেঁচে নেই রে। এটাই সত্যি, তার যথাযথ প্রমাণ আমরা পেয়েছি। কারণ তোদের নতুন কাকা অন্তর্ধানের 1 দিন পরে তোর মেজ শ্বশুরের এক বন্ধু, পেশায় পুলিশ অফিসার, শিলিগুড়ি থানায় আমাদের সকলকে ডেকে পাঠান। তখন তোর শ্বশুর মশাইয়ের সাথে মেজ সেজ শ্বশুর সব ভাইয়েরা আর আমরা সব বউয়েরা একসাথে শিলিগুড়ি থানায় গিয়েছিলাম। সেখানে আমাদের কয়েকটা জিনিস দেখানো হয়েছিল, যেমন ওর ঘড়ি, আংটি। সেগুলো দেখেই আমরা নিশ্চিত হই যে এগুলো আমাদের ছোট দেওরের এবং সে আর বেঁচে নেই। মৃতদেহ বলতে কিছুই ছিল না, হাড় কখানা ছাড়া।
পুলিশ সেটা আগেই সৎকার করে দিয়েছিল, কারণ তোদের নতুন কাকা পুড়ে মারা গিয়েছিল, আর তার জন্যই আমরা মৃতদেহ দেখতে পাইনি। কিন্তু রজনীর নাম খোদাই করা আংটি আর ঘড়ি, যে দুটো আমাদের ছোট দেওর ওর বিয়েতে পেয়েছিল, তা দেখেই ওর ভাইয়েরা তো বটেই, বাড়ির আমরা সকলেই নিশ্চিত হই। কিন্তু ওই মেয়ে ছেলে, মানে তোদের নতুন কাকিমা, সে তো মানতে চায়নি। শাঁখা সিঁদুর পরে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বলে চলেছে আমার স্বামী জীবিত, সে নাকি রোজ রাতে তার কাছে আসে। ভাবি আর অবাক হই, এত আত্মবিশ্বাস কোথা থেকে পায় ওই মাগি? ঘড়ি আর আংটি দেখে তো বলেই দিল। হয়তো ওগুলো চুরি করে নিয়েছে কেউ, যে চুরি করে নিয়েছে সেই হয়তো মারা গেছে, ওর মৃত্যু হয়নি। শুধু ঘড়ি আর আংটি দেখে নিশ্চিত করা যায় না যে একজন ব্যক্তি মৃত। আসলে আপনারা চান ওর মৃত্যু হোক, তাতে তো আপনাদেরই সুবিধা। এই বাড়ি বিষয় সম্পত্তির একজন ভাগিদার কমে যাবে যে। আর তাছাড়া না, এর পরেরটুকু মেজ কাকি শাশুড়ি অসীমা দেবী শিবাদ্রিতাকে আর বলেননি। কেন বলেননি সেই বিষয়টাও জানার কৌতূহল নিয়েই শিবাদ্রিতা হাজির হয়েছিল চিলেকোঠার সামনে। পূর্ণ চন্দ্রালোকিত রাত, হাতে মিষ্টি আর কেক সমেত কাঁচের প্লেটটা নিয়ে বিশালাকার ছাদের অনেকটা অংশ এগিয়ে গিয়ে চিলেকোঠা ঘরটার সামনে দাঁড়িয়েছিল শিবাদ্রিতা। পুরনো আমলের বাড়ি, 5 ইঞ্চির মতো উঁচু পাঁচিল ঘেরা ছাদটার মধ্যেকার অংশটুকু ছাড়া 5 ফুট 3 ইঞ্চির শিবাদ্রিতার পক্ষে ওই পাঁচিল পেরিয়ে আশেপাশের বাড়িগুলোর দিকে তেমনভাবে চোখ যায় না। এ নিয়ে 2 দিন আগে নিজের ঘর থেকে জালনা পথে ছাদের পাঁচিলের উচ্চতা দেখে অঙ্কুশকে সে কথা বলেও ছিল শিবাদ্রিতা। তাতে অঙ্কুশ মজার ছলে উত্তর দিয়েছিল, আমাদের বাড়ির মেয়ে বউরা এতটাই সুন্দরী যে তাদের সকলকে আড়ালে রাখতে বাবা কাকারা পাঁচিলটাকে উঁচু করে দিয়েছেন। তবে আমার মনে হয় আরেকটু উঁচু করতেই হবে, কারণ তোমার জন্য শিবাদ্রিতা, তোমাকে দেখে যদি আশেপাশের বাড়ির ইয়ং ছেলেগুলো প্রেমে পড়ে যায়, না বাবা, এই ঝুঁকে আমি নিতে পারবো না। এতদিনে তাহলে আমাকে এই চিনলে অঙ্কুশ? তারা প্রেমে পড়লে আমিও বুঝি তাদের প্রেমের ডাকে সাড়া দেব? না না, তোমার মতো লোককে আমার বিয়ে করাই উচিতই হয়নি। এত সন্দেহবাদ একটু ভালো না। বেশ অভিমানের সুরে কথাগুলো শিবাদ্রিতা বলে উঠলে অঙ্কুশ হেসে উঠেছিল উচ্চস্বরে। তারপর শিবাদ্রিতাকে কাছে টেনে নিয়ে ও ঠোঁটে একটা গভীর চুমু খেয়ে বলে উঠেছিল, তুস পাগল নাকি? আমার শিবাদ্রিতা আমাকে ছেড়ে আর কারোর ডাকে সাড়া দেবে, এই ভাবনাটাই তো ভাবা ভুল আমার কাছে। হঠাৎ চিলেকোঠা ঘরটা থেকে পুরুষ কণ্ঠস্বর কানে আসতেই চমকে উঠেছিল শিবাদ্রিতা। ওই ঘরে নতুন কাকিমা থাকেন, উনি ছাড়া ওই ঘরে আর কেউ থাকে বলে সে শোনেনি। তাহলে এই ভারী পুরুষের কণ্ঠস্বর কার? এমন কণ্ঠস্বর তো এবাড়ির কারো বলে মনে হচ্ছে না। তাহলে ধীরে ধীরে এগিয়ে যায় শিবাদ্রিতা। ঘরের দরজায় আলতো করে কান পাতে। এক নারী আর এক পুরুষ কণ্ঠস্বরের কথোপকথন। নারী কণ্ঠস্বর চেনা, নতুন কাকিমার কণ্ঠস্বর। অপর পুরুষ কণ্ঠস্বর সম্পূর্ণ অচেনা হলেও কথোপকথন শুনে শিবাদ্রিতার শরীর যেন কেঁপে উঠল। নারী আর পুরুষ কণ্ঠস্বরের একজন স্ত্রী আর আরেকজন স্বামী। এটা কি করে সম্ভব? নতুন কাকিমা না মানতে চাইলেও নতুন কাকা তো মৃত, তার প্রমাণ পেয়েছেন এই বাড়ির সদস্যরা। তাহলে নতুন কাকা কি করে আসতে পারেন এই ঘরে? সে কি ভুল শুনছে নাকি কোনো ভৌতিক ব্যাপার? কি করে সম্ভব এটা? দরজায় কানটা আরো জোরে চেপে ধরল শিবাদ্রিতা। ওই তো ওরা কথা বলছে। একজন থামছেন কত অভিমান নিয়ে, আর অপরজন তার অভিমান ভাঙানোর চেষ্টা করছেন, ঠিক যেমন অঙ্কুশ তার অভিমান ভাঙানোর চেষ্টা করে। কেন তুমি ফিরে আসতে চাও না সৌরভ? আমি আর কত বছর ধরে এমনভাবে একা একা জীবন কাটাবো তুমি বলতে পারো? এই বাড়ির কেউ আমাকে সহ্য করতে পারে না, ঘৃণা করে, বলে আমি নাকি ডাইনি, আমি নাকি বদ্ধ উন্মাদ। আচ্ছা আচ্ছা সৌরভ, সত্যি কি আমি ডাইনি?
আমার ভালোবাসা কি মিথ্যে? ওরা বলে তুমি নাকি মৃত, কিন্তু আমি তো জানি ওরা মিথ্যে বলছে। রোজ রাত নামলেই তুমি আমার কাছে আসো, তা ওদের আমি বোঝাতেই পারি না। সৌরভ, কেন তুমি ফিরে আসো না? চিৎকার করে কেন বলে ওঠো না আমি আছি, আমি মরে যাইনি, তোমরা দেখো। ওরা অবাক হয়ে তোমাকে দেখবে। আমি যে ঠিক তা মানতে ওরা বাধ্য হবে। ওরা কিছুতেই ভেবে পাবে না ছেলেটা আবার ফিরে আসতে পারে। এটাই তো ওদের কাছে একটা বিস্ময়কর ঘটনা হবে সৌরভ। যাকে সুপরিকল্পিতভাবে ওরা হত্যা করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, সে আবার ফিরে আসতে পারে। ওরা তো এটা ভাবতেই পারবে না। ওরা ভয় পাবে, সত্যিটা প্রকাশ হয়ে যাবার ভয়। আমার যে ভীষণ একা লাগে সৌরভ, ভীষণ একা। এই একাকিত্ব জীবন আমাকে বড় কষ্ট দেয়। তুমি ফিরে এসো সৌরভ, ওদের মুখোশ খুলে দাও, তুমি ফিরে এসো। নতুন কাকিমার কথাগুলো যেন বুক চেরা আর্তনাদ হয়ে বেরিয়ে আসে। একটা দীর্ঘশ্বাস, কিছু সময় নীরবতা। হঠাৎ পুরুষ কণ্ঠস্বর বলে ওঠে, তোমার চিন্তা কি রজনী? আমি তো তোমার মধ্যেই বেঁচে আছি। আমাকে নতুন করে আর কে মারবে বলো? মারতে হলে তোমাকে যে মারতে হবে, যা ওরা কখনো করবে না। নতুন কাকিমা কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্পষ্ট শুনতে পায় শিবাত্রিতা। মনে হাজারো প্রশ্ন নিয়ে সে রাতে নিজের ঘরে ফিরে এলেও চোখের পাতা এক করতে পারেনি শিবাত্রিতা। কানের কাছে বারবার ফিরে ফিরে আসছিল নতুন কাকিমা আর নতুন কাকার কথোপকথনের কিছু অংশ। নতুন কাকাকে হত্যা করা হয়েছিল। যদি নতুন কাকাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে ওই পুরুষ কণ্ঠস্বর কার? মৃত ব্যক্তি কখনো ফিরে এসে এভাবে তার স্ত্রীর সাথে গল্প করতে পারে? অদ্ভুত। নতুন কাকাকে কে বা কারা হত্যা করেছিল, কেনই বা করেছিল? এইসব প্রশ্নগুলোকে সত্যি কেমন যেন গোলমাল করে দিচ্ছে। অঙ্কুশকে জিজ্ঞেস করলে জানা যাবে এর পেছনে কি সত্যি লুকিয়ে আছে, কিন্তু অঙ্কুশ কি বলবে? না, ওর থেকে কিছুই জানা সম্ভব নয়। অঙ্কুশের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলেছিল শিবাত্রিতা। সেই মুহূর্তে মনস্থির করেছিল যে আবারও যাবে সে চিলেকোঠার ঘরে। সে আড়াল থেকে নয়, এবার সামনাসামনি গিয়ে দাঁড়াবে নতুন কাকিমার। জিজ্ঞাসা করবে, নতুন কাকা কোথায়? তিনি কি জীবিত না মৃত? যদি জীবিত হন তাহলে উনি কোথায়? আর মৃত হলে আপনার ঘরে তিনি রাতে উপস্থিত হয়ে কি করছিলেন? পরের দিন কাউকে কিছু না বলে রাতের জন্য অপেক্ষা করতে লাগলো শিবাত্রিতা। রাত ছাড়া নতুন কাকিমার চিলেকোঠার ঘরের সামনে যাওয়া অসম্ভব। সময় এগিয়ে চলে, ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় শিবাত্রিতা। আর সময়ও এসে গিয়েছিল এরপর। সে রাতে একটা সুবিধা হয়েছিল। অঙ্কুশ অফিসের কাজে কলকাতার বাইরে গিয়েছিল। যথারীতি রাত গভীর হয়। নিজের ঘরের জোরালো লাইটটা নিভিয়ে দিয়ে হাতে তুলে নেয় মোবাইল ফোনটা। চৌধুরী বাড়ির বিশালাকার বারান্দায় খুব ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায় শিবাত্রিতা। সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ করে থমকে দাঁড়ায়। শুনতে পায় শাশুড়িমা কল্যাণী দেবী আর শ্বশুর মশাই আনন্দশঙ্কর বাবুর ঘরের বন্ধ দরজার ওপার থেকে চাপা কণ্ঠস্বরে কথোপকথন। শাশুড়িমা কল্যাণী দেবীর কণ্ঠস্বর, হ্যাঁ গো, তা বলি রজনী কি কোনোদিনও স্বাভাবিক হবে না? এইভাবেই ওর সারা জীবনটা কেটে যাবে। আজ ওর এই অবস্থার জন্য আমরাই তো দায়ী, সেটা তো আর অস্বীকার করতে পারি না। তুমি কি ঢাক পিটিয়ে সবাইকে বলে বেড়াবে নাকি কল্যাণী? কি খারাপ আছে ওর? খায় দায় দিব্যি আছে, সংসারের কাজ তোমাদের করতে হয়, ওকে তো তাও করতে হয় না। পাগলামি করুক বা অস্বাভাবিক আচরণ আর যাই করুক না কেন, ওই চিলেকোঠা ঘরের মধ্যেই তো করে। তাছাড়া ওর বিষয়ে কথা তুলতে গিয়ে আমাদের অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করো না কল্যাণী, তাতে এই পরিবারেরই ক্ষতি হবে। সত্যিটা গোপন রয়েছে, গোপনই থাকতে দাও। আর তুমি কি সত্যি চাও রজনী ভালো থাকুক? তুমি কেন, আমরা কেউ চাই ও ভালো থাকুক। ও ভালো থাকতে গেলে তো আমাদেরই লোকসান, তাই না? চিন্তা হয় গো, অঙ্কুশের বউটার আবার বড্ড কৌতূহল তার নতুন কাকিমাকে নিয়ে। তাই তো ভয় হয়
ও মাগি যদি সবটা বলে দেয় অঙ্কুশের বউকে, আর তারপর ভেবে দেখেছো এবারই কি হবে? রজনী যে সুস্থ আমি সেটা খুব ভালোভাবেই জানি। ওর পাগলামিটা যদিও এ বাড়ির সবাই রোগ বলে মনে করে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি খুব ভালোভাবেই এটা জানি যে সবটাই ওর অভিনয়, সেজো ঠাকুরপুর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। তোমাকে এত ভাবতে হবে না কল্যাণী। আমি অঙ্কুশকে বলে দিয়েছি, বৌমা যদি রজনীর বিষয় কোনো প্রশ্ন তোলে তাহলে যতটা পারবি এড়িয়ে চলবি। আশা করি তাই করেছে, নয়তো এই কয়েকদিনে বৌমা সবকিছু জেনে যেত। সেখানেই তো ভয় গো, কারণ আমি বারবার লক্ষ্য করেছি শিবাদ্রিতা রজনীর ব্যাপারে অতিরিক্তই খোঁজ নেয়। মেজো সেদিন বলছিল জানো, ওকে নাকি রজনীর সম্পর্কে অনেক কিছু জানতে চেয়ে প্রশ্ন করেছিল। অবশ্য মেজো ওকে খুব একটা বেশি কিছু বলেনি, খুব সাবধানে আসল সত্যিটা ঢেকে দিয়েছে। ভাগ্যিস ঢেকেছিল, নয়তো সত্যিটা প্রকাশ পেয়ে যেত, আর তখন এই চৌধুরী পরিবারকে শিবাদ্রিতা কখনো ক্ষমা করতে পারত না। শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের কথোপকথনের এমনই টুকরো টুকরো অংশ কানে আসলেও শিবাদ্রিতা স্পষ্ট করে বুঝে উঠতে পারেনি কি এমন সত্যি লুকিয়ে আছে যা এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ, কাকপক্ষীও যাতে টের না পায় তার জন্য এত ভয়। আর সেজো ঠাকুরপো বলতে শাশুড়িমা কাকে বোঝালেন? মানে অঙ্কুশের সেজো কাকার কুদৃষ্টি আছে নতুন কাকিমার প্রতি? বিস্মিত হয় শিবাদ্রিতা। এক পা করে ছাদে উঠে আসে শিবাদ্রিতা, এগিয়ে যায় চিলেকোঠা ঘরটির দিকে। আর গত রাতের মতোই শুনতে পায় নতুন কাকিমার চিলেকোঠা ঘরের আলো আধারের মধ্য দিয়ে পুরুষ কণ্ঠস্বর আর নারী কণ্ঠস্বরের কথোপকথন। কেন কষ্ট পাচ্ছ রজনী, কেন? আমি তো এসছি, তোমার চোখে জল দেখলে আমি যে ঠিক থাকতে পারি না। পুরুষ কণ্ঠস্বরে আবেগের প্রতিফলন বেশ অনেকখানি, যা এই মুহূর্তে শিবাদ্রিতাকে অবাক করলেও তার চাইতে বেশি অবাক করেছিল নতুন কাকিমার সুমিষ্ঠ কণ্ঠস্বরে গাওয়া রবি ঠাকুরের গানটি। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। তুমি তো ক্ষণিকের জন্য আসো, নিশীথ রাতে বাদল ধারার মতো আমার জীবনে সৌরভ, তারপর চলেও যাও নীরবে নিভৃতে। আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে বাঁধার চেষ্টা করি, কিন্তু তুমি বাঁধনে আবদ্ধ হতেই চাও না। দেখো, আজও আমি তোমার প্রিয় গানটা গাইলাম, আজও সেজেছি তোমার মনের মতো করে। ঠাকুমা বলতো আমার সিঁদুর পরলে নাকি দুর্গা ঠাকুরের মতো লাগবে, বলতো আমার বর আমার রূপেই বশ হয়ে থাকবে। তাই তো রোজ রাতে আমার সিঁথিতে লাল টিকটকে সিঁদুর দিয়ে ভরিয়ে রাখি, কিন্তু তোমাকে বশ করতে পারি কোথায় সৌরভ? কথাগুলোর মাঝেই ছোট্ট নিঃশ্বাস ফেলে নতুন কাকিমা। হঠাৎ করেই দীর্ঘ নীরবতা নেমে আসে ওদের মধ্যে। পুনরায় বলে চলে নতুন কাকিমা, আচ্ছা সৌরভ, তোমার মনে পড়ে কলেজের প্রথম দিন, সেই নবীনবরণ উৎসব? এই নিশীথ রাতের বাদলধারা গানটা আমি গেয়েছিলাম সেদিন। তুমি নবীন প্রফেসর, আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অডিটোরিয়ামের মধ্যে প্রথম সারির চেয়ারে বসেছিলে। তোমার চোখের দিকে চোখ পড়তেই আমি গানের লাইন ভুলেই গিয়েছিলাম। সঙ্গীতা সেদিনকে ছিল বলে রক্ষা পেয়েছিলাম, ও গানের লাইনগুলো গেয়ে দিয়েছিল। মনে পড়ে তোমার? আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করব সৌরভ, তুমি কি আমার কথা আজও ভাবো ঠিক আগের মতো করে? বলো না সৌরভ, বলো না। আমি জানি তুমি ভাবো না আমার কথা। যদি ভাবতে, এভাবে নিজেকে আমার মধ্যে লুকিয়েই রাখতে না, সকলের সামনে নিজেকে নিয়ে আসতে, বলতে আমি আছি। নতুন কাকিমার কথা শেষ হওয়ার সাথে সাথেই পুরুষ কণ্ঠস্বর খুব নিচু স্বরে নতুন কাকিমাকে কিছু বলে উঠতেই পুনরায় শ্মশানে নীরবতা যেন নেমে এসেছিল ছোট্ট চিলেকোঠার ঘরটা জুড়ে। শিবাদ্রিতা কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকেছিল। হঠাৎ
ঝনঝন করে একটা শব্দ, কোনো কাঁচের পাত্র পড়ে যাওয়ার। হঠাৎ করেই শিবাদ্রিতাকে বিস্ময় হতবাক করে দিয়ে নতুন কাকিমার অদ্ভুত বিলাপ। ছোট্ট ঘরটার চার দেওয়ালে আঘাত খেতে খেতে তা শিবাদ্রিতাকে ছাড়িয়ে বাতাসে মিশে যেতে লাগলো। শিবাদ্রিতার শরীর জুড়ে হালকা শিহরণ খেলে যায়। মনে হয় রাতের নীরবতা ভেঙে বন্ধ দরজায় আঘাত করতে, কিন্তু সেটা সে করে না। সেই মুহূর্তে এভাবে কেটে যায় একটানা বিলাপের মধ্য দিয়ে। তারপর কি হয়েছিল শিবাদ্রিতা তোর নতুন কাকিমার? মানে তোর কি মনে হয়েছিল যে অঙ্কুশের কথাই ঠিক, বাড়ির সবাই ওকে পাগলি ভাবতো, ডাইনি ভাবতো? এখন তোর কাছ থেকে আমি শুনতে চাই যে নতুন কাকিমা আসলে কেমন মানুষ ছিলেন। কিছু মনে করিস না শিবাদ্রিতা, মানে নতুন কাকিমা ছিলেন বললাম, জানি না উনি আজও বেঁচে আছেন কিনা। ছিলেনই হবে, কারণ নতুন কাকিমা সুইসাইড করেছিলেন তার চিলেকোঠা ঘরে গলায় দড়ি দিয়ে। কি বলছিস কি? এক নাগারে ঝমঝম বৃষ্টির শব্দকে ছাপিয়ে আমার কণ্ঠস্বর হয়তো একটু বেশি মাত্রাতেই আমাদের পুরনো আমলের বৈঠকখানা ঘরটার মধ্যে আঘাত খেতে খেতে পৌঁছেছিল শিবাদ্রিতার কানে। শিবাদ্রিতা এরপর নতুন কাকিমা সম্পর্কে বলতে গিয়ে যা বলেছিল, সেটাতে শিবাদ্রিতা আবারও নাকি ফিরে এসেছিল নিজের ঘরে। কোনো একটা অজানা ভয় তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। মনে আবারও দেখা দিয়েছিল অনেক প্রশ্ন। তা শুধু নতুন কাকিমাকে নিয়ে তা কিন্তু নয়, শাশুড়িমা আর শ্বশুর মশাইয়ের কথোপকথনের মধ্যে উঠে আসা কিছু সত্য, যা তারা লুকিয়ে রেখেছেন একান্ত নিজেদের বা পরিবারের স্বার্থে। তা হল নতুন কাকিমা বা নতুন কাকা ছাড়াও আরও একজনের কথা, আর তিনি হলেন অঙ্কুশের সেজো কাকা। শিবাদ্রিতা কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করেছিল শ্বশুরবাড়ির আর সকলের সাথে নতুন কাকিমার কোনো সম্পর্ক না থাকলেও সেজো কাকা শ্বশুরের মেয়ে পামেলা, ওই চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে সম্পর্কে যে শিবাদ্রিতার ননদ, তার সাথে নতুন কাকিমার একটা অদৃশ্য সম্পর্ক আছে, যেটা কারো চোখে না পড়লেও শিবাদ্রিতার পড়ে গিয়েছিল। রোজকার মতো কৌতূহলবশত রাত হতেই ছাদে উঠে গিয়েছিল শিবাদ্রিতা। নতুন কাকিমা আর পামেলাকে দেখেছিল একসাথে। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাতেই তার চোখে পড়েছিল নতুন কাকিমা আর পামেলাকে একসাথে। শিবাদ্রিতা নিচে নেমে এসেছিল ওদের কোনোরূপে জানতে না দিয়ে, এবং মনে মনে সেই রাতেই ঠিক করে নিয়েছিল পামেলার থেকে জানলেও জানা যেতে পারে নতুন কাকিমার সম্পর্কে। পরের দিন পামেলা ইউনিভার্সিটি থেকে ফিরলেই শিবাদ্রিতা ওর ঘরে গিয়ে হাজির হয়েছিল। পামেলা, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পর থেকে যে কটা দিন কেটে গিয়েছিল, শিবাদ্রিতার হয়ে ওঠেনি একমাত্র ননদ পামেলার ঘরে আসা। এসো বৌদি, আমার ঘরে তুমি আসবে ভাবতেই পারিনি। যদি না দেখতাম যে তুমি কাল রাতে আমাকে আর নতুন কাকিমাকে একসঙ্গে দেখে ফেলেছ। এই বাড়ির কেউ এর আগে কখনো আমাদেরকে একসঙ্গে কথা বলতে দেখেনি, কারণ নতুন কাকিমা চিলেকোঠায় থাকে। তার স্বভাবে অনেক ত্রুটি, তাই তার ছায়া কেউ মারাতে চায় না। কিন্তু আমারও সব বালাই নেই। নতুন কাকিমা আমার খুব প্রিয় একজন মানুষ, তাই তার সাথে কথা বলতে আমাকে কেউ মাথা দেবে না। যাই হোক, আমি জানি তুমি কেন এসেছো আমার কাছে, কি প্রশ্ন করতে, আমি জানি। পামেলা, তুমি কি চাওনি আমি তোমার ঘরে আসি? তুমি আমার ননদ। হয়তো অন্য কোনো কারণে আসতাম, কিন্তু আজ যে কারণে এসেছি তা যখন তুমি আন্দাজ করতে পেরেছো, তখন বলি, আমি যদি নতুন কাকিমার কাছে যেতে পারতাম তাহলে তোমার কাছে হয়তো এই ব্যাপারে জানতে আসতাম না। কারণ তোমার কাছেও নতুন কাকিমা একটা বদ্ধ উন্মাদ বা ডাইনি, এমন কিছুই তো বৌদি। আসলে কি জানো, এই বাড়ির পরিবেশটাই না এরকম হয়ে গেছে। আর তুমি এই বাড়িতে এসে পড়েছো, তাই তুমিও দেখবে এই বাড়ির পরিবেশের সঙ্গে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছো। তুমিও ওদের মতোই জানার চেষ্টা করবে না যে নতুন কাকিমা এমন কেন করেন। ওর বুকের ভেতরে জমে থাকা অসহ্য কষ্টটা কমানোর জন্য বিন্দুমাত্র চেষ্টা না করে ওকে ছাদের একটা চিলেকোঠার ঘরে বছরের পর বছর রেখে দেবে, বন্দি করে রাখবে, যাতে সত্যিটা সামনে না আসে। কিন্তু আমার বিশ্বাস, সত্যি চাপা থাকবে না। একদিন না একদিন কবর খুঁড়ে সত্যিটা প্রকাশ পাবেই, আর তার নতুন কাকিমাই আনবে।
পামেলা ভুল করছো, আমি কখনোই নতুন কাকিমার বিরুদ্ধে নই। আমার ওনাকে নিয়ে ভীষণ কৌতূহল। ওনাকে তোমাদের এই পরিবারের মানুষগুলো থেকে দূরে রাখা, ওনার প্রতি তোমাদের পরিবারের সদস্যদের নানা ক্ষোভ যা প্রায়শই আমি দেখি, সর্বোপরি ওনার প্রতি তোমাদের সকলের যে সুপ্ত রাগ, যেটা আমাকে অবাক করেছে। এগুলো যেমন আছে তেমনি উনি বিধবা, তা উনি নিজে জানা সত্ত্বেও ওনার সধবার মতো সিঁথিতে সিঁদুর পরা, হাতে শাখা পলা, আমি আধুনিকা হওয়া সত্ত্বেও এগুলো আমাকে অবাক করেছে। কারণ এমন কখনো তো কাউকে দেখিনি যিনি বিধবা হয়েও সধবা সেজে থাকেন। আর তার চাইতেও তুমি যে সত্যির কথা এই মাত্র বললে, আমারও কিন্তু জানার ইচ্ছা, কি এমন সত্যি আছে যা এই পরিবার লুকিয়ে রাখতে চায়। নতুন কাকিমা যদি সেই সত্যি জেনেই থাকেন, তাহলে নীরবতা ভেঙে সত্যির মুখোমুখি হচ্ছেন না কেন? এই প্রশ্নগুলোই আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এই বাড়িতে আসার পর থেকেই। তুমি যদি বলো তবে জানতে পারি নতুন কাকিমাকে নিয়ে এই পরিবারের এত সমস্যা কেন। আর একটা কথা, না, বলতে গিয়েও বলল না শিবাজিতা। নতুন কাকিমার ঘরে যে পুরুষ কণ্ঠস্বর সে শুনেছে, সেটা যদি নতুন কাকার হয়, তাহলে নতুন কাকা তো মারা যাননি। বৌদি, তোমাকে নতুন কাকিমা নিজেই সব বলবেন, তুমি বরং তার মুখ থেকে সব কথা শুনো। তুমি হয়তো জানো না যে গত 3 দিন ধরে তুমি যে ছাদে যাচ্ছ, চিলেকোঠা ঘরের দরজায় কান পেতে শোনার চেষ্টা করছো যে ওই ঘরে পুরুষ কণ্ঠটা কার, এইসব নতুন কাকিমা তোমাকে নিজের মুখেই বলবেন। তবে এইসব রহস্য উন্মোচন তখনই হবে যখন নতুন কাকিমা তোমাকে নিজের মুখে সব কথা বলবে। এইটুকু বলতে পারি যে এই চৌধুরী বাড়ি নতুন কাকিমার সঙ্গে যা করেছে এত বছর ধরে, তা মোটেও ঠিক করছে না। কারণ নতুন কাকিমা সুস্থ, বলতে গেলে এতটাই সুস্থ যে এই পরিবারের সকলের ব্যবহারের উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু তা সত্ত্বেও নতুন কাকিমা কোনো জবাব দেবেন না, কারণ এই পরিবারটা যে নতুন কাকার পরিবার, যে পরিবারের প্রতি নতুন কাকার বিশ্বাস ছিল অটল। বিশ্বাস মানে ঠিক বুঝলাম না পামেলা। নিজের পরিবারের প্রতি তো বিশ্বাস সকলেরই থাকে। হ্যাঁ, সেটা নিজের হলে, নতুন কাকার এটা নিজের পরিবার নয়। মানে তুমি কি বলছো এগুলো পামেলা? শিবাজি তার চোখে মুখে ফুটে উঠেছিল বিস্ময়। এর বেশি তোমাকে আমি কিছু বলতে পারবো না বৌদি। আজ রাতে তুমি বরং নতুন কাকিমার ঘরে যেও, তাহলে নতুন কাকিমাই তোমাকে সব খুলে বলবেন। দেখো, কেউ যেন জানতে না পারে, তাহলে তোমাকে না, নতুন কাকিমাকেই সবাই ছোট বড় নানান কথা বলবে, খুব অপমান করবে। আর যাই হোক, এইটা নতুন কাকিমার পক্ষে খুব একটা সম্মানের হবে না। শিবাজিতা সেদিন পামেলার ঘর থেকে নিজের ঘরে ফিরে এলেও পামেলার বলে যাওয়া কথাগুলো মাথায় ঘুরপাক খেতেই থাকে। বিজনেসের কাজে অঙ্কুশকে প্রায় যেতে হতো কলকাতার বাইরে, থাকতেও হতো বেশ কিছুদিন। আর শিবাজিতার পক্ষে সেটাই সবচেয়ে সুবিধা হয়েছিল নতুন কাকিমাকে প্রত্যক্ষভাবে জানার। সে রাতেও শিবাজিতা যায় চৌধুরী বাড়ির চিলেকোঠার সামনে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। অন্য রাতগুলোর মতো সে রাতেও বন্ধ দরজার এপার থেকে কানে আসে নতুন কাকিমার সাথে পুরুষ কণ্ঠস্বরের কথোপকথন। অবাক হয় বারবার শিবাজিতা, কিন্তু উত্তর মেলে না। হঠাৎ চিলেকোঠা ঘরের দরজাটা খুলে গিয়েছিল আচমকাই। শিবাজিতা দেখেছিল নতুন কাকিমাকে, পরনে লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর, চোখে কাজল, কপালে বড় আকারের গোলাকার লাল টিপ, ঠোঁটে লিপস্টিক, গা ভর্তি সোনার গয়না। শিবাজিতার চোখের দৃষ্টি স্থির। এই গভীর রাতে কেউ যে এমন সাজে নিজেকে সজ্জিত করতে পারে, সেটা ভাবনার বাইরে ছিল তার। কেন যেন মনে হলো পরিবারের সদস্যদের কথাই হয়তো ঠিক, নতুন কাকিমা পাগলি। কিন্তু না, তার সব ভাবনাকে দূরে সরিয়ে নতুন কাকিমা সহজ কণ্ঠস্বরে বলে উঠেছিলেন, আমি জানতাম তুমি আসবে শিবাদ্রিতা, কিন্তু বাইরে কেন? ভেতরে এসো। আমি যে তোমার অপেক্ষাতেই বসেছিলাম। রোজ তুমি আসো অথচ ফিরে যাও। আমি সব জানি। আমাকে নিয়ে তোমার ভীষণ কৌতূহল, আমি সেটাও জানি। নতুন কাকার সাথে কিভাবে সম্পর্ক হলো,
এই পরিবারের সদস্যদের কাছে আমি কেন ঘৃণার পাত্রী, এই ঘরে পুরুষ কণ্ঠস্বর কার, এই সব উত্তর জানতে হলে তোমাকে তো আমার ঘরে আসতেই হবে, সব উত্তর পেয়ে যাবে। শিবাদ্রিতা কি উত্তর দেবে ভেবে পায় না। নতুন কাকিমার ঘরে এখন যাওয়াও কি ঠিক হবে? একজন পুরুষ কণ্ঠস্বর যাকে আন্দাজ করা যেতেই পারে নতুন কাকা, যদিও তিনি মৃত বলেই এতদিন জেনে এসেছে শিবাদ্রিতা সকলের কাছে, তবুও এই পরিবারের সত্য মিথ্যা সম্পর্কে তার কিছুই জানা নেই। তাই হঠাৎ করে নতুন কাকিমার ঘরে ঢুকে পড়া কখনোই উচিত হবে না তার। তাই সেটা ভেবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। তুমি নিশ্চিন্তে আমার ঘরে আসতে পারো শিবাদ্রিতা। তোমার যে বিষয় সংকোচ হচ্ছে আমার ঘরে ঢুকতে, সেরকম কিন্তু কেউ নেই যাকে তুমি দেখে লজ্জা পাবে বা সংকোচ বোধ করবে। অবাক হয়েছিল শিবাদ্রিতা। এই কয়েক রাত যাবৎ সে নতুন কাকিমার ঘরের দরজায় কান পেতে যে পুরুষ কণ্ঠস্বরকে কেন্দ্র করে রীতিমতো অবাক হয়েছে। মনের কোণে দানা বেঁধেছে অসংখ্য প্রশ্ন, অথচ নতুন কাকিমা বলছে তার ঘরে এমন কেউ নেই। এসো শিবাদ্রিতা, আমার ঘরে এসো, ভয় পেও না আমার সাজ পোশাক বা আমার এরূপ আচরণ দেখে। আমি এমনিই সাজি, প্রতি রাতে সাজি আমার স্বামী সৌরভের জন্য। ও যে আমাকে এমন রূপে দেখতেই ভালোবাসে। আসলে ও সাজগোজ খুব পছন্দ করে, তো এই তো একটু আগেই অভিমান করে বসেছিল আমি কেন সাজগোজ করিনি। আমি বললাম রাত নামুক, সবাই ঘুমিয়ে পড়ুক, তারপরে নয় সাজবো। তুমি যেমনটা চাও ঠিক তেমনটা করে। আর কি করি বলো, স্বামী কষ্ট পাক, কে চায়? তুমিও কি পারবে অঙ্কুশকে কষ্ট দিতে? ও যা বলে তাই তো করো। শিবাদ্রিতা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুন কাকিমার দিকে। অদ্ভুত ভাষাহীন দৃষ্টি দুটি চোখের মধ্যে। কি প্রত্যুত্তর দেবে ভেবে না পেয়ে নীরব থেকে যায়। বললাম যে ঘরে এসো। আমার সম্পর্কে জানতে হলে আজ খানিকটা সময় তোমাকে আমার ঘরে যে কাটাতেই হবে। শুনলাম অঙ্কুশ বিজনেসের কাজে বাইরে গেছে, তাহলে তোমার ভয় কি? এবারই লোকজন সকাল 7টার আগে নিজেদের ঘরের দরজা কেউ খুলবে না। তাই আমার ঘরে কিছু সময় তুমি যদি কাটাও, কেউ জানতে পারবে না শিবাদ্রিতা। শিবাদ্রিতা অনিচ্ছা সত্ত্বেও নতুন কাকিমার কথায় চিলেকে ওঠা ঘরে পা দিতেই চমকে উঠল। আরে এটা কি করে সম্ভব? সে তো কিছুক্ষণ আগেই স্পষ্ট শুনেছিল পুরুষ কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এক নাগারে কথা বলে যাচ্ছিল নতুন কাকিমার সাথে। কিন্তু কোথায় সেই পুরুষ? ছোট্ট ঘরটা জুড়ে তো শুধু নতুন কাকিমা, তার পোশাক, তার যাবতীয় জিনিস যে অগোছালো হয়ে পড়ে আছে ঘরের যেখানে সেখানে, কিন্তু কোনো পুরুষ মানুষের চিহ্নটুকু নেই। বুঝেছি তুমি কাকে খুঁজছ, কিন্তু তাকে তো তুমি দেখতে পাবে না। সে তো আমার মধ্যে লুকিয়ে আছে, কারোর সামনে আসে না। তার যে বড় অভিমান সবার প্রতি। মানে আপনি কি বলতে চাইছেন নতুন কাকিমা? ব্যথাতুর কণ্ঠস্বরে নতুন কাকিমা শিবাদ্রিতার প্রশ্নের প্রত্যুত্তর দেন সেই মুহূর্তে। জানো শিবাদ্রিতা, এই পরিবারের মানুষগুলোকে তোমাদের নতুন কাকা খুব ভালোবাসত, অথচ এই পরিবারই তাকে নিজেদের জীবন থেকে ছেঁটে ফেলল। অভিমান হবে না ওর বলো? প্রশ্নটা করে শিবাদ্রিতার মুখের দিকে তাকিয়েছিলেন নতুন কাকিমা। শিবাদ্রিতা আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই নতুন কাকিমা শিবাদ্রিতাকে একফালি কাঠের চৌকির উপর বসতে বলে ঘরের দক্ষিণ দেওয়ালে আটকানো একটা বছর 30-35-এর যুবকের ছবি পরম শ্রদ্ধা ভরে বুকের মাঝে চেপে ধরে বলে ওঠে, এই যে ছবিটা দেখছো, এটি তোমার নতুন কাকার। ওরা ওকে মেরে ফেলেছে। এই যে বিশাল সম্পত্তি, তার আরও একজন অংশীদার যে ও, কিন্তু ও তো এই পরিবারের অবৈধ সন্তান। ওকে এই পরিবারের সদস্যরা এই সম্পত্তি দেবে কেন? যতই ওর নামে সম্পত্তি লিখে রেখে যাক না কেন ওদের বাবার অবৈধ সন্তান সম্পত্তি পাবে না? তা তো হতে পারে না। তাই ওকে মেরে ফেলা উচিত। ও মরে গেলে সম্পত্তির এক কানাকড়িও নষ্ট খাতায় যে যাচ্ছে না। কি বলছেন আপনি নতুন কাকিমা? এই পরিবারের লোকজন নতুন কাকাকে হত্যা করেছিল সম্পত্তি যাতে ওনাকে না দিতে হয়, কারণ উনি অবৈধ সন্তান ছিলেন বলে? এই পরিবারের ছেলেই নরনি? হ্যাঁ শিবাদ্রিতা, হ্যাঁ। তাহলে বলি আসল কাহিনী। আসলে
তোমার শ্বশুরমশাইয়ের বাবা সুবোধ চৌধুরীর বিবাহিত স্ত্রী মনোরমা থাকলেও এক নামী বেশ্যাপল্লীতে তার একসময় যাতায়াত ছিল। ফলস্বরূপ একজন বাঁধা মেয়ে মানুষও ছিল তার নাম ছিল ময়না। সেই ময়নার সন্তান হলো তোমাদের নতুন কাকা, যে আমার স্বামী সৌরভ। বাবার অবৈধ সন্তান, তাও আবার বেশ্যার গর্ভজাত। অমন ছেলেকে নিজের ছোট ভাই বলে পরিচয় দিতে এদের তো লজ্জা হবেই। তাই এরা ওকে নতুন ভাই বলে ডাকত, যাতে নিজের বাবার সন্তান ওর দেহে তাদেরই রক্ত বইছে এই বিষয়টিকে গৌণ করে দেখানো যায়। কেউ ওর পরিচয় জিজ্ঞাসা করলে বলতো ও আমাদের নতুন ভাই। কে কি বুঝতো সেই জানে, আর তা থেকেই বলতে পারো এই বাড়ির সকলের কাছে ও নতুন কাকা। স্বামীর এই অবৈধ সম্পর্ক মেনে নিয়েছিলেন কি মনোরমা দেবী? কারণ স্ত্রী মনোরমা দেবীকে ঘরে রেখে বেশ্যাপল্লীতে গিয়ে রাত কাটানো সুবোধবাবুর, মানে অঙ্কুশের ঠাকুরদার, আমার কাছে তো অপরাধ ছাড়ার কিছুই মনে হচ্ছে না। এক নিঃশ্বাসে শিবাদ্রিতা কথাগুলো বলে উঠলে তাতে নতুন কাকিমা মৃদু হেসে বলে উঠেছিলেন, তুমি যথাযথ বলেছ। সুবোধবাবু তার দৈহিক সুখ লাভের জন্য দুটি নারীরই জীবন নষ্ট করেছিলেন, বিশেষ করে সৌরভের মা ময়না দেবীর। তিনি বেশ্যা হলেও সুবোধবাবুকে তিনি ভালোবেসেছিলেন এবং জীবনের যে কটা দিন বেঁচে ছিলেন বেশ্যাবৃত্তি ছেড়ে উনি সুবোধবাবুর দেয়া অর্থেই নিজের জীবন কাটিয়েছিলেন। নিজের 5 বছরের ছেলে সৌরভকে সুবোধবাবুর হাতে তুলে দিয়ে মারা যান অকাল ক্যান্সার রোগে। সুবোধবাবু সৌরভকে এই বাড়িতে নিয়ে আসেন। প্রথম দিকে মনোরমা দেবী স্বামীর এই অবৈধ ছেলেটিকে মোটেও মেনে নেননি, কিন্তু সুবোধবাবুর মৃত্যুকালে যে দলিল রেখে যান তা দেখে একান্ত বাধ্য হয়ে তিনি সৌরভকে এই পরিবারের একজন বলে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। আর আপনি এই সব জেনেও নতুন কাকাকে বিয়ে করেছিলেন? আপনার পরিবারের সদস্যরা রাজি হলেন কি করে? যতই হোক একজন বেশ্যার ছেলে। না, রাজি হয়নি তারা কেউ। আমি আমার পরিবারের অমতেই বিয়ে করেছিলাম। সবটুকু আজ তোমাকে বলবো। আসলে সৌরভের মা ময়না মারা গেলে সুবোধবাবু সৌরভকে এই পরিবারে এনে তোলেন। এই পরিবারে কেউ তাকে মেনে নেয় না। কিছু মাস কেটে যায়, সুবোধবাবু একটি উইল করেন, যাতে লেখা থাকে এই বাড়ির অর্ধেক অংশ তো বটেই, আরও জমি জায়গা যা আছে তার অর্ধেকের বেশি অংশ দেয়া হবে সৌরভকে। বাকি সম্পত্তি তার 3 ছেলে ও স্ত্রীকে। সুবোধবাবুর স্ত্রী মনোরমা দেবী এই উইল মানতে রাজি হন না, কিন্তু তাতে কি, কর্তার ইচ্ছাই কর্ম। সুবোধবাবু উইল করার মাস কয়েকের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। সৌরভের উপর শুরু হয় মানসিক অত্যাচার, সে মনোরমা দেবীই হোক বা তার 3 ছেলে। সৌরভ সেই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে সুবোধবাবুর উকিল অমিত সেন সৌরভকে নিজের কাছে নিয়ে গিয়ে তোলেন, লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে গড়ে তোলেন। মানুষের মতো মানুষ হয় সৌরভ। সাউথ কলকাতার একটি কলেজের অধ্যাপক হয়, আর আমি ছিলাম ওই কলেজেরই ছাত্রী। কলেজে পড়াকালীন ওকে ভালোবেসে ফেলি, সৌরভও তাই। এরপর আমরা ঠিক করি বিয়ে করব, এবং করেও ফেলি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি, তাই জানতাম বাবা মা এই বিয়েটা কিছুতেই মেনে নেবে না। তাই ওদের না জানিয়েই উকিল কাকার আশীর্বাদ নিয়ে বিয়েটা আমরা সেরে ফেলি। তারপর আপনারা কি বিয়ের পর এখানেই আসেন? হ্যাঁ, আর সেটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল ছিল। কিন্তু আমাদের কিছু করারও ছিল না, কারণ উকিল কাকা আমাদের বাধ্য করেন এই বাড়িতে ফিরে আসার জন্য। তিনি বলেন সৌরভকে তার প্রাপ্য সম্পত্তির অধিকার বুঝে নিতে। সৌরভ রাজি ছিল না, বলেছিল এই সম্পত্তিতে ওর কোনো মোহ নেই। কিন্তু ওর কথা শোনেন না উকিল কাকা। বলেছিলেন মৃত্যুকালে সৌরভের বাবা যে সম্পত্তি সৌরভকে দিয়ে গেছেন তা যদি সৌরভ গ্রহণ না করে তাহলে ওর বাবার আত্মা শান্তি পাবে না। শান্ত ভদ্র নির্বিবাদী সৌরভ অনিচ্ছা সত্ত্বেও আমাকে নিয়ে এই পরিবারে ফিরে আসে। আর এরা কি আবার নতুন কাকার ওপর নতুন করে মানসিক অত্যাচার শুরু করেছিল? একদম সেটাই। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে ও হঠাৎ একদিন সকালবেলা আমাকে জানিয়েছিল, চিন্তা করো না রজনী, আমি আজই তোমাকে এই নরক থেকে নিয়ে চলে যাব। আমার সম্পত্তির দরকার নেই, শুধু তোমাকে নিয়ে সুখের একটা সংসার গড়ে তুলব। আমার এক বন্ধুর ফ্ল্যাট দেখে নিয়েছি, সেখানেই গিয়ে উঠবো আমরা।
এই সকালে সেটা দেখে আসি, আশা করি পছন্দ হয়ে যাবে, আর তারপরেই বিকেলের দিকে তোমাকে নিয়ে চলে যাব। একটু ধৈর্য ধরো। সকালবেলা মানুষটা গেল, আর ফিরে এলো না। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত গড়িয়ে 12টা পর্যন্ত পার হয়ে গেল, কিন্তু আর ফিরে এলো না শিবাদ্রিতা। না, এরপর কিছু একটা বলতে গিয়েও বলেনি নতুন কাকিমা। শিবাদ্রিতা আশাহত হয়ে সে রাতে ফিরে আসে নিজের ঘরে। অনেক ভাবে, অনেক প্রশ্ন তার মনকে তাড়া করে নিয়ে যায়। নতুন কাকা আর ফিরে আসলেন না কেন? তবে কি সত্যি নতুন কাকাকে হত্যা করা হয়েছিল? যদি নতুন কাকাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে কারা করবে, কেন? নতুন কাকা তো তার ভাগের সম্পত্তি ত্যাগ করেই চলে যেতে চেয়েছিলেন। এই বাড়িতে তার থাকার কথাও ছিল না ভবিষ্যতে। বলতে গেলে বলা যায় এই পরিবারের কারোই তাকে হত্যা করার কোনো কারণই ছিল না। তাহলে নতুন কাকিমার ঘরে এসেই রহস্যময় পুরুষ কণ্ঠস্বরটাই বা কার? আর সবচাইতে যেটা অদ্ভুত বিষয়, নতুন কাকিমা জানেন যে তিনি বিধবা, অথচ এমন সদবার ন্যায় সাজসজ্জার পিছনে সত্যিই কি নতুন কাকিমার কোনো আবেগ লুকিয়ে আছে? একদিন বিষয়টা জানার জন্যই শাশুড়ি মায়ের ঘরে দুপুরে বেলা উপস্থিত হয় শিবাদ্রিতা। মা, আসবো? হ্যাঁ, এসো। শিবাদ্রিতা ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়ে কল্যাণী দেবীর বিছানার এক প্রান্তে বসে পড়ে। কল্যাণী দেবী বিছানায় শুয়েছিলেন। শিবাদ্রিতা ঘরে ঢুকতেই শরীরটা বিছানায় তুলে নিয়ে বলে উঠলেন, কি ব্যাপার বৌমা, তুমি হঠাৎ আমার ঘরে? মা, আমি নতুন কাকিমার বিষয় ছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে যা আপনার কাছ থেকে জানতে চাই। ওনাকে আমি যতই দেখছি ততই অবাক হয়েছি। অদ্ভুত এক নারী চরিত্র। জানি ওর সম্পর্কে অঙ্কুশ কিছুই বলবে না। আপনি যদি বলেন ওনার সম্পর্কে সবটুকু। তাছাড়া নতুন কাকার মৃত্যুর পেছনেও একটা কঠিন সত্য লুকিয়ে আছে এই পরিবারের মধ্যে। জানি আমার এই অযাচিত কৌতূহল আপনার মোটেও ভালো লাগছে না, কিন্তু আমাকে আপনি বলুন, কি সত্যি লুকিয়ে আছে নতুন কাকার মৃত্যুর পেছনে? আর মা, আমি কিন্তু দেখেছি আপনি নতুন কাকিমার প্রতিটি বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলেন, বিশেষ করে নতুন কাকিমা যখন তার প্রয়োজনে নিচে নামেন। বৌমা, তুমি এই বাড়ির বড় বউ, তাই এই পরিবারের সব কিছু জানার তোমার পূর্ণ অধিকার আছে। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করবে, তবে আবারও তোমাকে বলে রাখছি, রজনীকে বেশি জানতে যেও না। ও এ বাড়ির কেউ নয়, বলতে পারো ও এ বাড়িতে থাকে এই পর্যন্তই। আর যেটা জানতে এসেছো সেটা জেনে রাখো, তোমাদের নতুন কাকার মৃত্যুর পেছনে কোনো সত্যি মিথ্যে কিছুই নেই যেটা তুমি ভাবছো। তোমাদের নতুন কাকা ওই মেয়ে মানুষের জন্যই মরেছে। ও ভালো মেয়ে নয় গো। ওর মতো মেয়ে কি স্বামীকে ভালো রাখতে পারে? ওর চালচলন সব খারাপ, তাই তো সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হয় ওর ওপর। তুমি জানো, রাতের বেলা ওর মধ্যে ডাইনি প্রবেশ করে। ও তখন নিজে নিজেই কথা বলে ভিন্ন ভিন্ন স্বরে। ভয় পাবে তুমি তখন ওকে দেখলে। ও তখন মানুষ না রাক্ষসী কিচ্ছু বুঝতে পারবে না। আমার নতুন ঠাকুরপো ওর হাত থেকে বাঁচার জন্য এ বাড়ি ছেড়েছে, আর ফেরেনি। তোমাকে তো বলেইছিলাম সে কথা। অকালে নতুন ঠাকুরপো মারা গেল শুধু ওই মেয়ে মানুষের জন্য। তাই নতুন ঠাকুরপোর মৃত্যুর পেছনে যদি কোনো সত্যি থেকে থাকে, সেটা হলো ওই রজনী। ওর জন্যই আমরা নতুন ঠাকুরপোকে হারিয়েছি। কিন্তু মা, আমি তো অন্য কথা শুনেছি। নতুন কাকিমা ও নতুন কাকা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমি এও জানি নতুন কাকা এই বাড়ির ঠাকুরদা মশাইয়ের অবৈধ সন্তান ছিলেন। আর অনেক কিছু জানি যা হয়তো আপনিও জানেন না। জানলেও লুকিয়ে রাখতে চান এই পরিবারকে বদনামের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু মা, কেন গোপন রাখতে চান আসল সত্য? কি বলছো কি তুমি শিবাদ্রিতা? তুমি কি জানো? আর জানলে যদি তো কার কাছ থেকে জেনেছো শুনি? অঙ্কুশ তো এসব বিষয়ে কোনোদিনও কিচ্ছু বলবে না। তাহলে আর যদি সবটুকু জেনেই গিয়ে থাকো, তাহলে আমার কাছে কি জানতে এসেছো? জেনেছি তো আমি অনেক কিছুই। আপনারা অন্যায় করেছেন ওদের চিলেকে ওঠা ঘরে থাকতে দিয়ে। কেন? এ বাড়িতে তো এত ঘর, তবু ওদের ওভাবে থাকতে দেওয়া হয়েছিল কেন?
কারণ আপনারা কেউ চাননি নতুন কাকা নতুন কাকিমা এই বাড়িতে থাকুক। থাকলেও সকলের অলক্ষ্যে গরম ঝড় জল মাথায় করে ওই চিলেকোঠা ঘরে থাকুক, জন্তুর মতো জীবনযাপন করুক। কারণ নতুন কাকা অবৈধ হলেও ঠাকুরদা মশাইয়ের বিপুল সম্পত্তির অংশীদার তো বটে। এটা তো আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তাই না? শিবাদ্রিতা, তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমাকে আমি কিচ্ছু বলতে চাই না, কিন্তু যে সত্যিটা তোমার সামনে এনেছে সে খুব ভুল করে ফেলেছে। সে এত বুদ্ধিমতী, অথচ এটুকু বুঝলো না যে তোমার মতো একজন সহজ সরল মেয়েকে তার জীবনের এত বড় সত্যিটা বলে ফেলেছে, আর তা তুমি আমাকেই বলতে আসবে? যাও বৌমা, তোমার ঘরে যাও। তুমি যখন সত্যিটা জেনেই ফেলেছ, তখন তোমাকে আরও খানিকটা সত্যের সম্মুখীন হতে হবে। মা, আপনি কি বলতে চাইছেন? একজন এই পরিবারের সদস্য যদি আরেকজন এই পরিবারের সদস্যকে নিজের কথা বলে থাকে, তাতে দোষ কোথায়? আর আপনিও তো এখন স্বীকার করছেন নতুন কাকিমা যা বলেছেন তা সব সত্যি বলেছেন। তুমি এখন যাও। শাশুড়িমা কল্যাণী দেবী ধীরে ধীরে কঠোর হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজের ঘরে ফিরে এসেছিল শিবাদ্রিতা। আর সেদিন রাতেই শিবাদ্রিতা আবিষ্কার করতে পেরেছিল নতুন কাকিমার চিলেকোঠা ঘর থেকে রোজ রাতে ভেসে আসা পুরুষ কণ্ঠস্বরটি কার। আর তার জন্যই সে রাতে তাকে কৌতূহলবশত আবারও গিয়ে দাঁড়াতে হয়েছিল নতুন কাকিমার দরজায়। রাত বেশ অনেকটাই। অন্য রাতগুলোর মতো দরজায় খিল দেওয়া ছিল না সে রাতে। ভেজানো দরজার আড়াল থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল নতুন কাকিমার কণ্ঠস্বরের সাথে পুরুষ কণ্ঠস্বর। দুজনের কথোপকথনে গভীর প্রেমের প্রকাশ। ভেজানো দরজার যেটুকু অংশ দিয়ে ঘরের ভিতরটা দেখা যায়, সেটা দেখার চেষ্টা করছিল শিবাদ্রিতা। আর তাতেই সে দেখেছিল যা, তাতে তার সারা শরীর জুড়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। নীল রাতবাতির আলোয় আধা আলো অন্ধকারে চার চৌকি আকারের কাঠের চৌকিতে বসেছিল নতুন কাকিমা। সে রাতের মতোই পরনে লাল বেনারসি, মাথার চুল এলোমেলো, কপালে মস্ত বড় একটা লাল টিপ, চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল। সম্মুখে একটা জল চৌকির উপর নতুন কাকার ছবি। নতুন কাকিমা সেই ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে চলল, সৌরভ, আর কতদিন আমরা এইভাবে থাকবো? এবার আমাকে নিয়ে চলো তোমার সাথে। আমার যে এখানে এক মুহূর্তও ভালো লাগে না। নিয়ে যাব রজনী, নিয়ে যাব। আমি ঠিক নিয়ে যাব তোমাকে। একটু ধৈর্য ধরো। আমি তোমাকে নিয়ে যাব, অনেক অনেক দূরে নিয়ে চলে যাব। কেউ আমাদের সেখানে ক্ষতি করতে পারবে না। ভালোবাসা, শুধু ভালোবাসায় ডুবে থাকবো আমরা। শিবাদ্রিতা অবাক হয়ে দেখেছিল পুরুষ কণ্ঠস্বর আর কেউ নয়, নতুন কাকিমা নিজেই। শিবাদ্রিতার থেকে বিষয়টা শুনে অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল একটা শব্দ, মিমিক্রি। হ্যাঁ, ঠিক বলেছিস, মিমিক্রি। নতুন কাকিমা একই গলায় বিভিন্ন স্বরে কথা বলতে পারতেন, হরবোলা টাইপের। আমার আগেই বোঝা উচিত ছিল যখন ওনার চিলেকোঠা ঘরে ঢুকে কোনো পুরুষ মানুষের উপস্থিতি চোখে পড়েনি। শাশুড়িমা আমাকে যখন বলেছিলেন নতুন কাকিমা ভিন্ন ভিন্ন স্বরে কথা বলতে পারেন, কেন জানি না তখনও মাথায় আসেনি মিমিক্রি শব্দটা। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। তিনি হয়তো ভগবানের থেকে এই প্রতিভা লাভ করেছিলেন, কিন্তু তাতে ওনার লাভ কি হয়েছিল বলে তোর মনে হয়? মনের তৃপ্তি নাকি অন্য কিছু? আবার প্রশ্নের উত্তরে স্মিত হাসি হেসে শিবাদ্রিতা বলে উঠেছিল, আত্মসন্তুষ্টি। নিজেকে নিজেই হয়তো সান্ত্বনা দিতেন এই বলে যে হয়তো তার প্রিয় মানুষটি কোনো দিন ফিরবে না, কিন্তু তার কণ্ঠস্বর তার মধ্যেই রয়েছে। তিনি তার স্বামীকে নিজের মধ্যে এভাবেই হয়তো বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, নিজের মধ্যেকার প্রতিভা দিয়ে। হয়তোবা আরও গভীর কারণ, যেটা যেটা তোকে আগেই বলেছি, নিজেকে সাপদের হাত থেকে রক্ষা করতে। কত রকমের ভালোবাসা আছে, তাই না রে শিবাদ্রিতা? আশ্চর্য হতে হয়। সেটাই রে। তবে নতুন কাকিমার পরিণতিটা আনতে মন সায় দেয় না, কারণ এর দুদিন বাদেই নতুন কাকিমার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় চিলেকোঠা ঘরের সিলিং থেকে।
প্রথম চোখে পড়েছিল কাজের মেয়ে সোনাদির। রোজ সকালের মতো সেদিনও নতুন কাকিমাকে চা দিতে তার চিলেকোঠা ঘরে গিয়েছিল সোনাদি। দরজাটা ভেজানো দেখে অবাক হয়েছিল বেশ, কারণ রাতে দরজা বন্ধ করেই নতুন কাকিমা ঘুমোতেন। কিন্তু সেদিন ছিল ব্যতিক্রম। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল সোনাদি। তারপর চিৎকার করে উঠেছিল আমার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে, বড় বৌদি তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। সোনাদির কণ্ঠস্বর এতটাই জোরে ছিল যে বাড়ির বেশিরভাগ সদস্যের কানে যায়। সকলেই প্রথমটা হকচকিয়ে গিয়েছিল। একসময় সকলেই উপস্থিত হয় চিলেকোঠার সামনে। তৎক্ষণাৎ স্থানীয় থানায় কল করা হয়। কিছু সময় বাদে স্থানীয় থানার ইন্সপেক্টর সুভাষ দত্ত এসে বডি দেখেই বলে দেন আত্মহত্যা করেছেন নতুন কাকিমা। বডি পোস্টমর্টেমে যায় এবং সুভাষ দত্তের অনুমান ঠিক প্রমাণিত হয়। ঘর থেকে পাওয়া যায় একটা ডায়েরি। কয়েকদিন বাদে আমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর ডায়েরিটা হাতে তুলে দিয়ে সুভাষ দত্ত বলেছিলেন, আপনাকে উদ্দেশ্য করে রজনী দেবী কিছু কথা লিখে রেখে গেছেন এই ডায়েরিতে, পড়ে দেখবেন শিবাদ্রিতা ম্যাডাম। পড়লেই বুঝতে পারবেন। আমি পড়েছি, যা বোঝার বোঝা হয়ে গেছে আমার। শুধু আপনি আপনার পরিবারের সকল সদস্যকে আজ বিকেলে থাকতে বলবেন, কেউ যেন কোথাও যেতে না পারেন। আর যাদের জন্য ভদ্রমহিলা সুইসাইড করলেন বা যাদের হাতে ওনার স্বামীর মৃত্যু হয়, তারা কেউ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে যেতে পারবে না। আপনি সেটা দেখবেন, কারণ ওই লেখা পড়ে আমি যা বুঝেছি আপনার প্রতি কিন্তু রজনী দেবীর বিশ্বাস ছিল, আর সেটা অনেকখানি। তারপর তুই কি ওই ডায়েরিটা পড়েছিলিস? আমার প্রশ্নে আলতো করে মাথা হেলিয়ে শিবাদ্রিতা বলে উঠেছিল, হ্যাঁ পড়েছিলাম। আর পড়ার পর ওই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে আসি। আজ দীর্ঘ 10 বছর আমার সাথে অঙ্কুশের আর ওর পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। কারণ ঘেন্না হয়েছিল, জানিস তো, সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে এই ভেবে। একটু আমাকে ডিটেলসে বল না। এরপর শিবাদ্রিতা জানিয়েছিল নতুন কাকিমার একান্ত নিজস্ব লাল ডায়েরিতে শিবাদ্রিতাকে উদ্দেশ্য করে লিখে রেখে যাওয়া কয়েকটা পংক্তি, যা কিছুটা জানা ছিল আর তা পুরোপুরি সত্যি লেখা বলে সমর্থন করেছিল সেজ কাকা শ্বশুরের মেয়ে পামেলাও। আমি শিবাদ্রিতার মুখে ডায়েরির প্রত্যেকটা কথা জানতে পেরে অবাক হয়েছিলাম। পামেলা নিজের বাবার বিরুদ্ধে গিয়ে নতুন কাকিমার পাশে দাঁড়ানোর কথা শুনে তার পুরোপুরি উত্তর দিয়েছিল শিবাদ্রিতা। নতুন কাকা সৌরভ যখন নতুন করে চৌধুরী পরিবারে ফিরে আসেন, তখন পরিবারের কেউই তাকে গ্রহণ করতে চায়নি, কারণ পরিবারের বিশাল সম্পত্তির অর্ধেকের বেশি অংশ কেবল নতুন কাকার নামে রেখে গিয়েছিলেন তার বাবা সুবোধ চৌধুরী। আগেই বলেছিল শিবাদ্রিতা, কিন্তু বাবার অবৈধ সন্তানটিকে চৌধুরী বাড়ির ছেলেরা চলে যেতে বললেই যে সে চলে যাবে না, কারণ সম্পত্তিতে তার অধিকার আছে। তাছাড়া সে শিক্ষিত, একটি কলেজের অধ্যাপক, তার পরিচিতি ভালো আছে। এমন অবৈধ ভাইকে হঠাৎ করে সব সম্পত্তি লিখিয়ে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া একেবারেই অসম্ভব বুঝেছিল পরিবারের সদস্যরা। তাই উপায় খোঁজে শিবাদ্রিতার শ্বশুর মশাই আনন্দ শঙ্কর বাবু ছাড়াও তার আরও 2 ভাই মণি শঙ্কর আর সত্য সুন্দর অনেক ভেবে চিনতে একদিন সামনে এলো নতুন কাকা ফ্ল্যাট জোগাড় করে ফেলেছেন। এই খবরটা 3 ভাইয়ের কানে গেল। তাদের কোথা থেকে ধারণা জন্মালো যে ফ্ল্যাট কেনার জন্য যা টাকা লাগবে সেটা হয়তো নতুন কাকা চৌধুরী বাড়ি তার নামে লিখিত সম্পত্তি বিক্রয় করেই দেবেন। ওদের মাথায় হাত পড়ল যে সম্পত্তি থেকে ওরা নতুন কাকাকে বঞ্চিত করতে চান, সেটা যদি হাতছাড়া হয়ে যায়, তাই ওকে আর রাখা যাবে না, পৃথিবী থেকে সরিয়ে ফেলা হোক। তাই বলা যায় নতুন কাকাকে তার 3 দাদা, যারা বয়সে তার চাইতে অনেকটাই বড়, সেই দাদারা তাকে হত্যা করার জন্য লোক লাগালেন। সুযোগ এসে গেল সেদিন সকালে, যেদিন ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা ছিল নতুন কাকার। সেই দিনই নতুন ফ্ল্যাটের ফাঁকা ঘরে সুযোগ বুঝে তাকে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত এবং বডি লোকাতে কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে চলে যায় তারা চৌধুরী বাড়ির কর্তাদের নির্দেশে। তারপর প্রমাণ লোপাট করতে একটি ঝোপের মধ্যে বস্তাবন্দি মৃতদেহ আগুন জ্বালিয়ে দেয় তারা। পুলিশ টাকা খেল চৌধুরী বাড়ি থেকে, সত্যিটা লুকিয়ে দিল। নতুন কাকা সুইসাইড করেছেন গায়ে আগুন দিয়ে, কিন্তু ভুলটা সেখানেই করেছিল চৌধুরী পরিবারের লোকজন। কলকাতায় হত্যা করে মানুষটার মৃতদেহ নিয়ে চলে গিয়েছিল শিলিগুড়ি।
তারপর আবার অগ্নিদগ্ধ। বলতে গেলে যে মানুষটা আগুন দেখলে ভীষণ রকমের ভয় পেতেন, সে সুইসাইড করলো আগুনে পুড়ে, তাও আবার শিলিগুড়িতে গিয়ে। প্রশ্নটা থেকে গিয়েছিল নতুন কাকিমার মনে। পরে অবশ্য সবটুকু প্রকাশ হয়ে গিয়েছিল তার কাছে। কিন্তু শিবাদ্রিতা নতুন কাকিমা কেমন করে জানলেন যে নতুন কাকাকে হত্যা করা হয়েছিল এইভাবে? আর মানে যদি সেটা জেনেই থাকবেন, তাহলে নিজের গলা ওইভাবে মানে নতুন কাকার অনুকরণ করে রাতের বেলা এই নাটকটা কি প্রয়োজন ছিল? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার প্রশ্নে আলগা হাসি হেসে শিবাদ্রিতা বলে ওঠে, সে বিষয়ে কিন্তু বিস্তারিত লিখে রেখে গিয়েছিলেন নতুন কাকিমা। নতুন কাকার মৃত্যু হয়েছে এবং তার স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করে তারপর পুরোপুরি প্রমাণ লোপাট করতে তার দেহ শিলিগুড়ি থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। আর এই বিষয়টা নতুন কাকিমা জেনেছিল অঙ্কুশের সেজ কাকার মুখে। নতুন কাকার মৃত্যুর দুদিন বাদে গভীর রাতে তার ঘরের দরজা ঠেলে ঢুকে এসেছিল সেজ কাকার শ্বশুর, মানে সত্য সুন্দর চৌধুরী, তাও মদ্যপ অবস্থায়। একাকী শোকস্তব্ধ নতুন কাকিমা মদ্যপ ভাসুর ঘরে ঢুকে আসলে সে চিৎকার করে উঠতে গেলে সেজ কাকাই বলে উঠেছিলেন, চপ মাগি চপ, আমাদেরই কিনবি আর আমাদের তোর শরীর ভোগ করতে দিবি না? হ্যাঁ, জানিস তোর বর কি করে মরেছে? জানিস, আমরা 3 ভাই লোক দিয়ে মারিয়েছি। গলা কেটে বস্তায় পুরে আগুনে জ্বালিয়ে দিতে বলেছিলাম। সালা সম্পত্তি নেবে, হ্যাঁ সম্পত্তি। বলিস কি? সেজু কাকা শ্বশুর? মানে তুই কি কোনোভাবে বুঝতে পেরেছিলিস? না, বুঝতে পারিনি ওনাকে। তবে এখন বুঝি পামেলা কেন রাতের বেলা নতুন কাকিমার কাছে যেত। আসলে নতুন কাকিমাকে আগলাতে যেত। আর বাড়ির কেউ সে কথা জানতো না? হ্যাঁ, সে সকলেই জানতো অল্প বিস্তর, কিন্তু তারা কেউ পামেলাকে নতুন কাকিমাকে আগলানোর জন্য বাধা দিত না, কারণ সেজু কাকার অন্যায়ের ভাগিদার কেউ হতে চায়নি। আর নতুন কাকিমার প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখতেন আমার শাশুড়ি মাও। তাহা নিজের সেজ দেওয়ারের নতুন কাকিমার প্রতি কুদৃষ্টি ছিল তা জেনেই বোধ হয়। নতুন কাকিমা নতুন কাকাকে হারিয়ে যখন এক প্রকার পাগলের মতো হয়ে যান, নাওয়া খাওয়া দুরস্ত নিজের ঘরের মধ্যে চুপ করে বসে থাকতেন নতুন কাকার স্মৃতি আঁকড়ে ধরে। ঠিক তখনই সেজ কাকা নতুন কাকিমার প্রতি আকৃষ্ট হন আরও বেশি। পথের কাঁটা নতুন কাকা তো আর নেই, তাই নতুন কাকিমার দেহের উপর তার অধিকার বর্তায়। ফলস্বরূপ রাতের বেলা তার ঘরে ঢুকে রেপ করার চেষ্টাও করেন অনেকবার। নতুন কাকিমার চিৎকারে বাড়ির সকলে উঠে আসতো ছাদে, আর হাতে নাতে ধরে ফেলত বারবার সেজ কাকাকে। তাতে অবশ্য সেজ কাকা মশাইয়ের অপরাধ বোধ দেখা দেয়নি বিন্দুমাত্র, বরং নতুন কাকিমাকে পাগলি বলে চালিয়ে দিতেন, এমনকি তাকে চরিত্রহীনাও বলতেন। এরপর হয়তো একজন বিধবা নারী নিজেকে বাঁচাতে আর কোনো পথ না পেয়ে নিজের মধ্যে থাকা এক অদ্ভুত প্রতিভার আশ্রয় নেন, যা অন্যের চোখে পাগলামো হলেও তার কাছে সেটাই ছিল নিজেকে বাঁচানোর অস্ত্র। নিজের কণ্ঠস্বরের মধ্যে নিজের স্বামীর কণ্ঠস্বরকে বেঁধে সেজ কাকার মতো শাপতের হাত থেকে বাঁচতে অনন্য উপায়। আর নিজের মধ্যে স্বামীকে উপলব্ধি করা ছিল উপরি পাওনা। আর এই বিষয়টা পুরোপুরি পামেলা জানত, আর তাই পামেলা নিজের বাবার হাত থেকে নতুন কাকিমাকে রক্ষা করতেই মাঝে মাঝেই রাতে উপস্থিত হতো নতুন কাকিমার চিলেকোঠার ঘরের সামনে। দেখ, আর উল্টো দিকে পরিবারের লোকেরা নতুন কাকিমার এই অদ্ভুত আচরণ বা প্রতিভা যেটাই বলিস না কেন, সে সম্পর্কে না বুঝেই নতুন কাকিমাকে ডাইনি, পাগলি এই সমস্ত অপবাদ দিয়েছিল, তাই তো? কিন্তু ওনার গলায় দড়ি দেওয়ার কারণটা ঠিক বুঝলাম না। আমার প্রশ্নে শিবাদ্রিতা বলে উঠেছিল, সেজন্য নতুন কাকিমাকে পাগল বা ডাইনি বলা হতো। আমার কিন্তু তা মনে হয় না। নিজেদের পাপ লোকাতে হয়তো ওকে পাগল বা ডাইনি আখ্যা দেবার পথ খুঁজে পেয়েছিল ওরা। তবে আমিও বুঝিনি নতুন কাকিমা জীবনযুদ্ধে হার স্বীকার করে নিলেন কেন। হয়তো নিজের সাথে যুদ্ধ করতে করতে আর পারছিলেন না। একাকিত্ব তাকে গ্রাস করে ফেলেছিল, আর তা থেকে মুক্তি পেতেই হয়তো এই সুইসাইড। নয়তো নতুন কাকিমা কিন্তু সুইসাইড করেননি, ওনাকে খুন করা হয়েছিল। টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করা চৌধুরী পরিবারের পক্ষে কোনো অসম্ভব কিছুই ছিল না। হ্যাঁ, সে না হয় প্রমাণিত হয়নি, কিন্তু নতুন কাকাকে হত্যা করানোর অপরাধে যারা অপরাধী ছিল তাদের কি হয়েছিল? উপযুক্ত শাস্তি। আমার শ্বশুর সহ ওনারা 3 ভাই,
তার জন্য ওই ডায়েরিই ছিল প্রমাণ। ফলে যাবজ্জীবন কারাদণ্ড হয় চৌধুরী বাড়ির 3 ভাইয়ের। অবশ্য আজ আর আমার ওই পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। অঙ্কুশকে ওই ঘটনার পর ছেড়ে আসতে কষ্ট হয়েছিল, কিন্তু ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ অঙ্কুশ ওর পরিবারকে ছাড়তে চায়নি, আর আমি ওর পরিবারকে নতুন কাকিমা ও নতুন কাকার ওপর করা এই ঘৃণ্য অপরাধের পর মানতে পারিনি। বলতে পারিস দুজনে দুদিকে যাত্রা শুরু করলাম নতুন করে বাঁচার উদ্দেশ্যে।